কাজী মোহাম্মদ সালাউদ্দিন 94 ভোট পেয়ে পরবর্তী 4 বছরের জন্য সভাপতি নির্বাচিত। টানা চতুর্থবার বাফুফে সভাপতি নির্বাচিত হলেন কাজী সালাউদ্দিন, বললেন সেই একই কথা, ফুটবলে ফিরবে সুদিন। ডেলিগেটদের প্রতি সম্পূর্ণ আস্থা ছিল আমাদের, তারা সেই আস্থার প্রতিফলন দিয়েছেন, আমি তাদের প্রতি কৃতজ্ঞ। স্বাগত ৭১-এর খেলা যোগে আপনাদের সাথে আছি আমি ফাহিম রহমান। কেউ হারেনি, কেউ জেতেনি, টাইগারদের ভাগের ম্যাচ ড্র হয়েছে। রায়ান কুক একাদশের ক্যাপ্টেন মুমিনুল হকের সেঞ্চুরি সবচেয়ে বড় ঘটনা। শনিবার দিন জুড়ে দাপট দেখিয়েছে সাইজে ছোট আর বয়সে ছোট ক্রিকেটাররা। শামসুল আরিফিনের রিপোর্ট। কিছু আগুন দপ করেই নিভে যায়, তাই বলে আগুনের ক্ষমতাকে ছোট করার উপায় নেই। এর মধ্যে সবচেয়ে দাপুটে মুমিনুল। মুমিনুলের পাশে পাশে থেকে আরেক লিটল জিনিয়াস মিঠুনও তুলেছেন হাফ সেঞ্চুরি। ব্যক্তিগত ৬২ রানে আউট না হলে টেস্ট ক্যাপ্টেনের ঘরোয়া সেঞ্চুরির উদযাপনটা একসাথেই করে যেতে পারতেন। মুমিনুল সেঞ্চুরি করবেন সেটা মাঠের বাইরে থেকে সবাই প্রায় আজ করতে পেরেছেন। সকালে ব্যাট ধরেছেন, বিকালে সেঞ্চুরি পূর্ণ করেছেন। ২৪৪ মিনিট সময় লেগেছে, বল খেলেছেন ১৭৪টা। সেঞ্চুরির উদযাপন বেশ সাদামাটা। মুমিনুল মিঠুনদের ব্যাটিং দাপটের মধ্যেও জুনিয়র বোলাররা নজর টেনেছেন। ইবাদতের পরিশ্রমী বোলিংয়ের সাথে ২ উইকেট মন্দ নয়। ছোটদের দাপটের দিনে খুব একটা সুবিধা করতে পারেননি মুস্তাফিজুর রহমান। ১৪ ওভার বল করে উইকেট শূন্য। শামসুল আরিফিন, ৭১। জলে কুমির আর ডাঙায় বাঘ, তার মধ্যেই যেন ওদের বাস। তবুও স্বপ্ন দেখে রশিদ নবীরা, স্বপ্ন দেখে আফগানিস্তান। বন্দুক বোমার যোগ্য জবাব ওরা দিয়ে চলেছে বল আর ব্যাটে। তবে কি ওরাও একদিন বিশ্বজয় করবে? নাজমুল রানা রিপোর্ট। ধ্বংসস্তূপে গোলাপ ফোটানোর কথা ওদের কাছে বইয়ে পড়া কোনো গল্প নয়। ওরা আক্ষরিক অর্থেই দেখেছে কেমন করে মৃত স্বজনের বুকের উপর ফোটে রক্ত গোলাপ। একদিকে তালেবান, অন্যদিকে মাথার উপর চক্কর খাওয়া বোমারু বিমান। মরার উপর খাড়ার ঘা হয়ে আছে চিরায়ত শিয়ার সুন্নি দ্বন্দ্ব। তবু ওরা যে মাথা নোয়াবার নয়। বন্দুক বোমার বিপরীতে দাঁড়িয়ে গেছে বল ব্যাট হাতে। তালেবান সাম্রাজ্যকে মানুষ এখন ক্রিকেটের দেশ হিসেবেও চেনে, জানে স্বপ্নের পিঠে ভর করে খুদে শুঁয়োপোকারাও হতে পারে রঙিন প্রজাপতি। নিয়তির কাছে মার খেয়েছে বারবার, তবুও সব পেছনে ফেলে মুছে জলমগ্ন চোখ কাটিয়ে স্বজন হারা শোক। রশিদ মোহাম্মদ নবী আর আসগর আফগানরা হইচই ফেলে দিয়েছে বিশ্ব ক্রিকেট ময়দানে। ২২ বছরের রশিদ তা এখন টি-20 র্যাঙ্কিং এ নাম্বার 1। ওর বলের ঘূর্ণিতে কাবু হয় বাঘা বাঘা ব্যাটসম্যানরা। আইপিএল এবার সানরাইজার্সকে একাই টেনে তুলছেন রশিদ খান। তবুও চোখে চিকচিকে জল। ৩ মাস আগে হারানো মায়ের মুখটাই যেন বারবার ঘুরে ফিরে এসেছে রশিদের স্মৃতিপটে। তাই আবেগের বৃষ্টি নেমেছে দুবাইয়ের মরুর বুকে। First lost my dad and then mom 3-4 months ago, and this performance, this man of the match goes to both of them. And তবে বোমায় ঝলসানো স্বজনের দেহে টকটকে গোলাপ ফোটানো রশিদরা যে সহজে হারতে জানেন না। ব্যাট আর বল হাতে লিখে যান স্বপ্ন কাব্য, সম্মিলিত চেষ্টায় বিশ্বজয়ের স্বপ্ন দেখেন। যদিও তাদের এমন আবেগী কথায় অনেকে মুচকে হাসে, তবে কেউ কেউ কাঁধে হাত রেখে বলে, রশিদ তোমরা পারবে। নাজমুল রানা, ৭১। হারানো আত্মবিশ্বাসটা ফিরে পাওয়া গেছে, ম্যাচে ভালো করার অজানা ভয়টাও কাটানো গেছে। দুদিনের প্রস্তুতি ম্যাচকে এভাবেই মূল্যায়ন করেছেন টেস্ট অধিনায়ক মুমিনুল হক। বৃষ্টির বাধা থাকলেও ব্যাটসম্যান বোলারদের পারফরমেন্সে খুশি ম্যাচের একমাত্র সেঞ্চুরিয়ান। নাইয়ান বিন জসিমের রিপোর্ট। দুদিনের প্রস্তুতি ম্যাচ, অথচ গোটা ৪০ ওভার একাই উইকেট দখলে রেখেছে পিচ কভার। বেরসিক বৃষ্টিতে ১৮০ ওভারের ম্যাচ শেষ পর্যন্ত খেলা গেছে ১৪০ ওভার। প্রস্তুতি ম্যাচ নিয়ে এতটুকুই হতাশার জায়গা, বাকিটুকু একেবারেই মন্দ না। লম্বা বিরতির পর ব্যাটসম্যানরা ছন্দে ছিলেন। সাইফ হাসান, সৌম্য সরকার আর মোহাম্মদ মিঠুনের 50-র সঙ্গে মুমিনুলের সেঞ্চুরি।
বোলারদের বিশেষ করে পেসারদের ফিটনেস ছিল সন্তোষজনক। টেস্ট কাপ্তান মুমিনুল হক তাই বলছেন অজানা ভয়টা আপাতত নাকি কেটে গেছে। প্রথমে খেলা শুরুর আগে একটু টেনশনে ছিলাম। টেনশন বলতে একটা হিউম্যানলি একটু টেনশন থাকাটাই স্বাভাবিক, কারণ লাস্ট 6-7 মাস ধরে আমরা খেলি নাই, খালি প্র্যাকটিস করে গিয়েছিলাম। তো একটু প্রথমে একটু নার্ভাস ছিলাম। আর লাস্ট 2 দিন যেহেতু আমার কাছে মনে হয় প্র্যাকটিস হলে যে আমাদের খুব ভালো প্র্যাকটিস হয়েছে, বিশেষ করে পেস বোলারদের, তারপরে আমাদের ব্যাটসম্যানদেরও যারা রান করছে তাদের জন্য খুব ভালো ছিল। প্রিপারেশনটা অল ওভার 2 দিনের খেলা খুব আমি এনজয় করছি, বিশেষ করে পেস বোলাররা খুব ভালো বল করছে। নিজেদের সঙ্গে নিজেদের লড়াই, প্রস্তুতি ম্যাচে কতটাই আর সিরিয়াস থাকা যায়, কিন্তু এই ম্যাচটা ক্রিকেটারদের কাছে ছিল একদমই আলাদা। 2 দিনের প্রস্তুতি ম্যাচে ছিল 5 দিনের টেস্ট ম্যাচের আবহে খেলার চেষ্টা। যখন আমরা টেস্ট ম্যাচ শুরু করবো, আমাদের আবার নতুন করে শুরু করতে হবে, অলমোস্ট 6-7 মাস পরে আবার কখনো জানি না। তো এই কারণে চেষ্টা করছিলাম যে টেস্ট ম্যাচে যেরকম এনভায়রনমেন্ট থাকে, যেরকম সিচুয়েশন থাকে, ওইভাবে টেস্ট ম্যাচটা শুরু করার একটা চিন্তা ভাবনা করছিলাম। যে ওইভাবে চিন্তা ছিল যে অ্যাজ এ ব্যাটসম্যান হিসেবে যারা ব্যাটিং করছিল, রানের জন্য না খেলে আমরা যাতে সারাটা দিন ব্যাটিং করতে পারি। কথায় আছে ম্যাচ ফিটনেস নাকি বেস্ট ফিটনেস। মুশফিক মুমিনুলরা নিজেদের আরো চালিয়ে নিতে একদিন বিরতি দিয়ে আরো একটা 2 দিনের ম্যাচ খেলতে নামবে। নাহিয়ান বিন জসিম, 71। দেশের ফুটবলের নেতৃত্বে পরিবর্তন আসেনি। আবারও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি নির্বাচিত হয়েছেন কাজী সালাউদ্দিন। এই নিয়ে টানা 4র্থবার বাফুফে প্রধান হলেন দেশের কিংবদন্তি ফুটবলার। আর সিনিয়র সহ সভাপতি পদে আবারও নির্বাচিত হয়েছেন সালাম মুর্শিদি। রহমান পেয়ারের রিপোর্ট। বাফুফে নির্বাচনে শেষ বেলায় নাটকীয়তা নাই। দেশের ফুটবল আবারও কাজী সালাউদ্দিনের কাঁধে। নির্বাচনের আগের উত্তাপ মিলিয়ে গেল ভোটাভুটিতে। নীরব ভোট বিপ্লবে দেশের ফুটবলের নেতৃত্বে পরিবর্তন আনতে পারেনি সমন্বিত পরিষদ। সালাউদ্দিন বিরোধীদের ভোট পড়েছিল বাদল রায়ের বাক্সে, তবে সেটা যথেষ্ট ছিল না। পক্ষের লোক যে সংখ্যায় বেশি। 94 ভোট পেয়ে 4র্থ দফায় সভাপতি নির্বাচিত হয়েছেন কাজী সালাউদ্দিন। নিকটতম প্রতিদ্বন্দ্বী বাদল রায় পেয়েছেন 40 ভোট। 1 ভোট পেয়েছেন আরেক সভাপতি প্রার্থী শফিকুল ইসলাম মানিক। কাজী মোহাম্মদ সালাউদ্দিন 94 ভোট পেয়ে পরবর্তী 4 বছরের জন্য সভাপতি নির্বাচিত। সমগ্র নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে এবং 139 ভোটারের মধ্যে 135 জন ভোট দিয়েছেন। এটা ব্যাপকভাবে সফল ভোট। 2 জন দিতে পারেন নাই, তারা নানাভাবে আসতে পারেননি। আর 4 জন ঢাকায় থেকেও নানা কাজে থেকে আসতে পারেননি, আমরা যেটা জেনেছি। সিনিয়র সহসভাপতি পদে সালাম মুর্শিদি ভোট পেয়েছেন 91টা। প্রতিদ্বন্দ্বী শেখ মোহাম্মদ আসলাম পেয়েছেন 44টা। 4 সহসভাপতি পদের মধ্যে 3টিতে নির্বাচিত হয়েছেন ইমরুল হাসান, কাজী নাবিল আহমেদ ও আতাউর রহমান ভূঁইয়া মানিক। আমরা এই মুহূর্তে খুব আনন্দিত এবং আমার ডেলিগেটদের প্রতি সম্পূর্ণ আস্থা ছিল আমাদের, তারা সেই আস্থার প্রতিফলন দিয়েছেন, আমি তাদের প্রতি কৃতজ্ঞ। তাবিথ আউয়াল ও মহিউদ্দিন আহমেদ মহি সমান 65টি করে ভোট পেয়েছেন। সহসভাপতি পদে যারা লড়ছেন ওনারা নির্বাচিত হওয়ার জন্য যোগ্য, আজকে সেটা প্রমাণ করে দিয়েছে। আমি যদিও 65 ভোটে ড্র করেছি একজন প্রার্থীর সাথে, বাকি 2 প্রার্থী কিন্তু কোনো অংশে পিছিয়ে ছিল না। আমি ইতিবাচকভাবে জিনিসটাকে দেখছি যে ভোটাররা অত্যন্ত সচেতন ছিলেন, কোনো ব্লাইন্ডলি ওনারা ভোট দেন নাই। 4র্থ সহ সভাপতি পদের জন্য এই 2 প্রার্থীর মধ্যে পুনরায় নির্বাচন অনুষ্ঠিত হবে। এ পদে পুনরায় ভোট গ্রহণ হবে 31 অক্টোবর। রহমান পেয়ার, 71। সারা দিন ধরে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নির্বাচন পর্যবেক্ষণ এবং তথ্য সংগ্রহ করেছে আমাদের 2 সহকর্মী উপল নন্দী এবং এতেশাম সবুজ। তারা 2 জন এই মুহূর্তে যোগ দিচ্ছেন ভোট কেন্দ্র থেকে আমাদের সাথে। এতেশাম সবুজ এবং উপল নন্দী, আপনাদেরকে খেলাযোগে স্বাগত জানাচ্ছি। এবং ঠিক এই মুহূর্তে যে প্রশ্নটা করতে চাই সেটা হলো যে পরিবর্তন, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নির্বাচনে পরিবর্তন আসেনি এবং নেতৃত্বে কোনো পরিবর্তন আসলে আসেনি, এবং সেই ক্ষেত্রে কাউন্সিলররা কাজী সালাউদ্দিনের ওপরেই তো আস্থা রেখেছেন। যে প্রশ্নটা আমি করতে চাই, এই আস্থা রাখার কারণটা আসলে কি? কাজী সালাউদ্দিনের নেতৃত্ব গুণ নাকি আসলে যোগ্য কোনো ক্যান্ডিডেট না পাওয়া? শফিকুল ইসলাম মানিককে একেবারে প্রত্যাখ্যান করেছেন কাউন্সিলররা, সেটা স্পষ্ট। তিনি ভোট পেয়েছেন মাত্র 1টা। বাদল রায় তিনি একটা নাটকীয়তার মাধ্যমে নির্বাচনে ছিলেন, অর্থাৎ
তিনি প্রার্থিতা প্রত্যাহারের চিঠি দিয়েছেন, সময় মতো দেননি, পরে আবার বলেছেন তিনি নির্বাচনে নেই, আবার একেবারে শেষ মুহূর্তে গতকালকে তিনি বলেছেন তিনি এই নির্বাচনে আছেন, এবং দেখা গেল যে তিনি আসলে ভোটও পেয়েছেন, তিনি প্রায় 40টা ভোট পেয়েছেন। এই যে নাটকীয়তা, সেই নাটকীয়তা তার মানে কাউন্সিলররা আসলে পুরোপুরি গ্রহণ করেনি। আমি এই ব্যাপারটা আপনার কাছ থেকে এবং উপল নন্দীর কাছ থেকে শুনতে চাই যে চতুর্থবারের মতো কাজী সালাউদ্দিন যে নির্বাচিত হলেন সেটা আসলে তার নেতৃত্ব গুণের কারণে নাকি আসলে কোনো বিকল্প যোগ্য প্রার্থী না থাকার কারণে? জি ফাহিম, আপনি আসলে আমার কাছে মনে হয় আপনি দ্বিতীয় যে কথাটা বলেছেন সেই কারণেই আসলে যোগ্য প্রার্থীর অভাবের কারণেই হয়তো বা এই রেজাল্ট আপনি যেটা বলছেন। কারণ নেতৃত্ব গুণের কথা বললে কাজী সালাউদ্দিনের গত 12 বছরে এত সমালোচনা এত আলোচনা আসলে আসতো না। কাজী সালাউদ্দিন সেই হিসেবটা আমরা যদি এখন বাদ দেই, এখন আসলে নতুন করে তিনি শুরু করতে পারেন কিনা, তিনি তার যে সমালোচনা সেটা তিনি পেছনে ফেলে নতুন করে আসলে পথটা কতদূর আগাতে পারে আমরা সেই ব্যাপারে একটু কথা বলতে চাই। উপল নন্দী রয়েছেন আমাদের সিনিয়র রিপোর্টার, তিনি সবসময় ফুটবল নিয়েই কাজ করেন এবং আজকে সকাল থেকে সারা দিন এটা খবর রেখেছেন। উপল নন্দী, আপনার কাছে যদি জানতে চাই যে সালাউদ্দিন আবারও ফিরেছেন টানা চতুর্থবারের মতো, এটা কি আপনার কাছে এক্সপেক্টেড ছিল? অবশ্যই আমার কাছে এটা এক্সপেক্টেড ছিল, কারণ আপনাকে দেখতে হবে যখন একটা ভোট হয়, ভোটে কারা কারা দাঁড়ায়। কাজী সালাউদ্দিন পরপর 3 বার বাংলাদেশ ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট ছিল এবং এবার তার 4র্থ টার্ম। তো এইবার যখন তিনি ভোটে দাঁড়ান, তো সেই ভোটে দাঁড়ানোর আগে তার বিপক্ষে ছিলেন বাদল রায় এবং শফিকুল ইসলাম মানিক। তো সেই হিসাবে বাদল রায় এবং শফিকুল ইসলাম মানিক তাদের কারো কিন্তু সভাপতি পদে দাঁড়ানোর কথা ছিল না। নমিনেশন তোলা শেষ দিনে এসে কিন্তু তারা একটা চমকে দিয়েছেন সবাইকে, নমিনেশন তুলো। সেই হিসাবে সব সাপোর্ট বলেন বা কাজী সালাউদ্দিনের প্যানেলের যারা ছিলেন তারা অনেক বড় বড় ব্যবসায়ী, কর্পোরেট হাউসের মানুষজন, সব কিছু মিলে একটা ব্যালেন্স একটা প্যানেল ছিল। সেই হিসাবে কিন্তু এটা কিন্তু এক্সপেক্টেড ছিল যে কাজী সালাউদ্দিন আজকে জিতবে। এবং আজকে কিন্তু মানে আমার যেটি আমার একটা জানার একটা আগ্রহ ছিল যে উনি আসলে কত ভোটে জিতবেন। তো সেইটাই কিন্তু আমার জানা ছিল। উনি কিন্তু আসলে উনি 2008 সালে যে ভোট পেয়েছেন, 12 সালে তো নির্বাচন করতে হয় নাই, পাশ করে গিয়েছেন, এবং 16 সালে এবং 20 সালে ওনার ভোট কিন্তু বাড়ছে। অর্থাৎ হয়তোবা জনপ্রিয়তা পেয়ে যাচ্ছে। ফাইম, আমরা যদি আরো কিছু জানতে চাই উপল নন্দীর কাছে, সবচেয়ে যে তীব্র প্রতিদ্বন্দ্বী হওয়ার কথা ছিল সেটা আসলে সহসভাপতির পদে, এবং শেষ পর্যন্ত কিন্তু সেটা হয়েছে। আমরা শুনছিলাম যে একবার তার নাম উঠছে, একবার তার নাম উঠছে। শেষ পর্যন্ত যারা এসছেন তারা আসলে ফুটবলের পরিবর্তনের জন্য কতটুকু হাল ধরতে পারবে আপনার মনে হয়? মানে আমরা তো ভোট যেখানে হচ্ছে বা ভোট যেখানে কাউন্ট হচ্ছে ওখানে কিন্তু আমরা যেতে পারি নাই, কিন্তু আমরা যতটুকু খবর পেয়েছি যে সহসভাপতি পদ যখন কাউন্টিং হচ্ছিল তখন বলে না যে টান টান উত্তেজনা, ঠিক সেরকম ব্যাপারটা ছিল কিন্তু ভোটের ভেন্যুতে। যেমন সবচেয়ে কাজী নাবিল আহমেদ, উনি কিন্তু আগেও সহসভাপতি হয়েছেন, এবার হয়েছেন, এটা এক্সপেক্টেড ছিল। তবে বাজিমাত করেছেন বলতে হবে আতাউর রহমান ভূঁইয়া মানিক এবং ইমরুল হাসান। এই দুইজন কিন্তু একজন কর্পোরেট লেভেলের খুব বড় পদে আছেন এবং বসুন্ধরা কিংসের দায়িত্বে আছেন, এবং ওনার আশাটা আসলে ফুটবলের জন্য আসলে আমি মনে করি যে ইটস এ গুড সাইন। আর ইমরুল হাসান আসলে বসুন্ধরা কিংসে অনেক ডাইনামিক কিছু কাজ দেখিয়েছে, ক্লাব ফুটবলের নতুন যে জাগরণ সেটা আসলে তিনি দেখিয়েছেন, কিন্তু বাংলাদেশ ন্যাশনাল টিমের সেই জাগরণের জন্য কিন্তু দীর্ঘদিনের অপেক্ষা। আপনার কাছে কি মনে হয় যে ইমরুল হাসান আসলে কতটুকু ইম্প্যাক্ট ফেলতে পারবে একা বাইরে থেকে এসে? এখন উনি যখন কাজ শুরু করবেন, কাজ কিছুদিন করবেন, তারপরে কিন্তু বলা যাবে যে উনি করতে পারবেন কি পারবেন না। তো এই মুহূর্তে এখানে দাঁড়িয়ে আমরা একটা জিনিস আশা করতে পারি যে উনি করতে পারবেন। 187 র্যাঙ্কিং, এটা থেকে যদি উত্তরণ না ঘটাতে পারে তাহলে এই কমিটি এসেও কোনো লাভ নেই, বা ভবিষ্যতে কে আসবে সেটাও আমরা জানি না। সুতরাং মূল কথা হচ্ছে যে 187 র্যাঙ্কিং থেকে আগে আনতে হবে, যেটা তাদের ইশতেহারে দেওয়া আছে যে 150-এর মধ্যে আনার যে টার্গেট। আপনি নিশ্চয়ই আমার কথা শুনতে পাচ্ছেন না। আমি যে প্রশ্নটা করতে চাই এবং উপলের কাছ থেকে আসলে এই প্রশ্নের উত্তরটা আমি নিতে চাই, সেটা হচ্ছে যে আমরা সমন্বিত পরিষদ, যেটা সমন্বিত পরিষদের বিষয়ে, সমন্বিত পরিষদে আমরা দেখেছি সেখানে কিন্তু বাংলাদেশ ক্লাব অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা ছিলেন, সেই ক্লাব অ্যাসোসিয়েশনে যারা নেতৃবৃন্দ তারা ছিলেন, আবার জেলা ও বিভাগীয় ফুটবল অ্যাসোসিয়েশনের যারা সেখানকার কর্মকর্তারা তারাও এখানে ছিলেন, এবং তারা কিন্তু বাফুফের যে কমিটি, সেই কমিটির বিভিন্ন যে দুর্বলতাগুলো সেগুলো তুলে ধরেছেন। তারা দুর্নীতির অভিযোগ বিভিন্ন সময় এনেছেন এবং তারা বলেছেন যে বা এই কমিটির পক্ষে বাংলাদেশের ফুটবলকে এগিয়ে নেওয়া সম্ভব না, এবং এটি বলে যেমন মহিউদ্দিন মহি তিনি আসলে দুর্নীতির অভিযোগ এনেছেন এই বাফুফের যে সাবেক কমিটি সেই কমিটির বিপক্ষে, এবং তারা তো এই প্রচারণা চালিয়েছেন। তার মানে কি দাঁড়ালো, তারা যে প্রচারণা চালালেন
কিন্তু কাউন্সিলররা তো সেটি আসলে গ্রহণ করেনি, অর্থাৎ এই অভিযোগগুলো কাউন্সিলররা গ্রহণ করলো না, বিষয়টা তো সেটাই বোঝা গেল। অর্থাৎ যে ফলাফল আমরা দেখলাম সেই ফলাফলে তো সেটাই প্রমাণ হয় যে কাউন্সিলররা তাদের অভিযোগগুলো আসলে আমলে নেয়নি ভোট দানের ক্ষেত্রে, সেই বিষয়টাই তো আসলে স্পষ্ট হয়ে ওঠে। জি, আপনি যেটা বলছিলেন সেটা আসলে আমরা সারাদিন ধরে আলাপ করছিলাম। উপলব্ধি ফাহিম রহমানের মাধ্যমে একটা প্রশ্ন এসেছে যে অনেক দিন ধরে যে এই নাটকীয়তা চলছে, অভিযোগ চলছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশনের এই কমিটির বিরুদ্ধে, শেষ পর্যন্ত সেটা আসলে আমলে নেয়নি, তারাই আবার এসছে, সেটা আসলে আপনি কিভাবে দেখছেন? আসলে এই অভিযোগ চলছে, অভিযোগগুলো কোথায় চলছে? সাধারণত আমরা দেখে থাকি যে গত 2-1 মাস ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে কিন্তু অনেক বেশি প্রচারণা হয়েছে যে সালাউদ্দিন থাকবে কি থাকবে না, বা তার বিভিন্ন কার্যক্রমের অনেক সমালোচনা হয়েছে। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনা ওখানেই কিন্তু সীমাবদ্ধ। 139 জন ভোটারের ভোট কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে কিন্তু কোনো প্রভাব ফেলে না। আর এটা তো আসলে জাতীয় নির্বাচন না, এটা হলো একটা ফুটবল ফেডারেশন নির্বাচন। সো এই নির্বাচনে আসলে যারা কাউন্সিলর তারা কি ভাবছেন, আর সবচেয়ে বড় কথা যারা ভোটার তারা তাদেরকে কিভাবে ভাবাতে পারছেন, এটাই কিন্তু সবচেয়ে বড় ব্যাপার, যে এই ভোটে কে জিতবে কে জিতবে না। এবং অনেক হিসাব নিকাশ করে যে যোগফলটা হয় সেটা কিন্তু আমরা দেখছি। ফাহিম যেটা বলছিলেন উপলব্ধি, আসলে বাংলাদেশে যতই আলোচনা সমালোচনা হোক, সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা আসলেও আলটিমেটলি ভোট কিন্তু 139 এবং সেটা 135 আজকে কাউন্ট হয়েছে। এই 135 জনের কাছে কিন্তু সিদ্ধান্ত তারা আসলে কাকে বেছে নেবে। অর্থাৎ সামাজিক যোগাযোগ মাধ্যমে ম্যাস পিপল যতই সমালোচনা করুক না কেন, সেটা আসলে খুব বেশি কিন্তু ইফেক্ট ফেলতে পারে না ভোটারদের মাঝে। সবুজ, সবশেষ যে প্রশ্নটা করতে চাই সেটা হচ্ছে যে সদস্য কারা নির্বাচিত হলেন সেটি কখন নাগাদ জানা যেতে পারে, সেটির জন্য আর কতক্ষণ আসলে অপেক্ষা করতে হতে পারে? জি, সদস্যর আসলে আরো আমাদের যে ধারণা আরো 1 থেকে 1.5 ঘন্টা সময় হয়তো লেগে যেতে পারে, কারণ 15 জন প্রার্থী রয়েছেন এবং সেখানে কিন্তু একটা লম্বা সময়ের ব্যাপার, এবং সেটা আসলে সেই কাউন্টটা শেষ হলে তখনই কাজী সালাউদ্দিন পুরো প্যানেল নিয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলার একটা ঘোষণা এরই মধ্যে দিয়ে গেছেন। আমরা যদি সদস্যদের নিয়ে একটু উপলব্ধির কাছেও জানতে চাই যে আসলে সদস্যরা তো আসলে মেন, আসলে নীতি নির্ধারক হয় উপরের 3টা পজিশনে, সভাপতি, সিনিয়র সভাপতি এবং সহসভাপতি, বাকিরা কিন্তু কাজ করে। সেই কাজের জায়গায় যারা আসছে সেটা আসলে আপনার এক্সপেকটেশন কেমন, এবং বাংলাদেশের ফুটবলের জন্য এই প্যানেলটা কতটুকু ইফেক্টিভ হতে পারে? ফুটবল ডেভেলপমেন্ট করতে হলে ফুটবল ফেডারেশন থেকে এক একজনের এক এক কাজ, কেউ প্ল্যানিং করে, কেউ টাকা দেয়, আর কেউ এই প্ল্যানিং টাকাগুলোকে বাস্তবায়ন করে, এক্সিকিউশন করে। তো সদস্যদের ভূমিকা কিন্তু অপরিসীম, এবং 15টা পদের জন্য কিন্তু 34 জন লড়ছে। এখানেও কিন্তু দারুণ একটা উত্তেজনা আছে, কিন্তু বড় বড় পদের কারণে কিন্তু সদস্য পদের ব্যাপারটা কিন্তু অনেকটা ঢেকে গিয়েছে। তো এই মুহূর্তে চলছে সদস্য, আমরা যতদূর জানি 50 থেকে 60টা ভোট কাউন্ট হয়ে গিয়েছে, তবে কে এগিয়ে আছে এই মুহূর্তে আসলে বলা সম্ভব না। আমাদের মনে হয় আরো 2-1 ঘন্টা অপেক্ষা করা লাগবে। ফাহিম, যেমনটা শুনছিলাম আরো 2-1 ঘন্টা অপেক্ষা শেষে আসলে পূর্ণাঙ্গ প্যানেলটা আমরা আশা করি দর্শকদের জানিয়ে দিতে পারবো। সংবরণ করতে পারছি না আসলে। বাংলাদেশে ফুটবল অসম্ভব জনপ্রিয় একটা খেলা, কিন্তু এই খেলাটাতে আমরা ভালো ফলাফল করতে পারছি না আন্তর্জাতিক পরিমণ্ডলে। সেই ক্ষেত্রে যারা নির্বাচিত এখন পর্যন্ত হয়েছেন তারা এবার নির্বাচিত হয়ে নতুন কোনো আশার কথা, নতুন কোনো স্বপ্নের কথা তারা জানিয়েছেন কিনা গণমাধ্যমকে? আতাউর রহমান মানিকের কথা আপনি বলছিলেন, তিনি নতুন। আপনি ইমরুল ভাইয়ার কথা বলছিলেন, তিনিও নতুন। বসুন্ধরা কিংসের দায়িত্ব নিয়ে তিনি চমক দেখিয়েছেন, নিঃসন্দেহে নির্বাচিত হলেন। কোনো আশার কথা তারা শুনিয়েছেন কিনা, বা সালাম মুর্শিদি বা কাজী সালাউদ্দিন তারা নতুন কোনো স্বপ্নের কথা শুনিয়েছেন কিনা? জি, আসলে আজকে তো মাত্র ইলেকশন শেষ হয়েছে, সবাই খুব ব্যস্ত, তাদেরকে সংবর্ধনা দেওয়ার জন্য অনেক লোক রয়েছে এখানে। এত ব্যস্ততার মাঝে আসলে তাদের সঙ্গে খুব ভালোভাবে কথা বলা যায়নি, তবে যতটুকু কথা হয়েছে তারা আসলে তাদের প্রত্যাশার কথাই আসলে জানিয়েছেন। তারা কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন, যেমনটা তারা ইশতেহারে বলেছেন। তাদের যে ইশতেহার রয়েছে সেটাই কিন্তু তাদের প্রত্যাশার কথা, এবং সেই কথাটা তারা কতটুকু রাখতে পারেন সেটা আসলে বড় চ্যালেঞ্জ, কারণ আগের দিনগুলোতে আমরা সেই চ্যালেঞ্জগুলোতে ব্যর্থ হতেও অনেককে দেখেছি। উপলব্ধি, আপনার কাছে মনে হয় যে ইশতেহারগুলো দিয়েছে সেগুলো আসলে বাস্তবায়ন আদৌ কতটুকু সম্ভব? আমার কাছে যেটা মনে হয় যে আগের 3 টার্মে কি হয়েছে না হয়েছে এটা আলোচনা করে আসলে খুব একটা লাভ নেই, কারণ চতুর্থবারের মতো কিন্তু কাজী সালাউদ্দিন
প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে গেছেন। সো এখন হলো লুকিং ফরওয়ার্ড, যে সামনের দিকে দেখতে হবে যে সামনে কি হবে। আগেরটা আগে চলে গেছে, এখন সামনেরটা সামনে দেখতে হবে যে ইশতেহার ওনারা দিয়েছেন সেই ইশতেহার যদি ওনারা রাখতে না পারেন হয়তো পরের বার কাউন্সিলররা ভোট দিবেন না। আর যদি ইশতেহার অনুযায়ী কাজ করতে পারেন, অন্তত 50 থেকে 60% করতে পারেন, তাহলে কাউন্সিলর তাদের উপরে ভরসা রাখবেন এবং সেটা কিন্তু আলটিমেটলি বাংলাদেশের ফুটবলেরই কিন্তু ডেভেলপমেন্ট হবে। জি ডেফিনেটলি ফাহিম রহমান শুনছিলেন আসলে ইশতেহার যেটা আসলে এটা একটা নিয়ম হয়ে গেছে বাংলাদেশের নির্বাচনগুলোতে। তবে সেই নিয়মটাকে নিয়মে পরিণত না করে যদি তারা সেই জিনিসটা ওন করে এবং সেটা অনুযায়ী কাজ করে তবে কিন্তু বাংলাদেশের ফুটবলের উন্নতি কেউ ঠেকানোর কোনো সম্ভাবনা নেই। এবং আমরা বিশ্বাস করি যারা এবার পাশ করে আসছেন, দায়িত্ব নিচ্ছেন, তারা আসলে সেই কাজটাই করবে। বাংলাদেশের ফুটবলের উন্নয়নে তারা সেই তাদের প্রতিশ্রুতিগুলো আসলে বাস্তবায়নের চেষ্টা করবে সর্বোচ্চ। এতে সবুজ এবং উপলব্ধি আপনাদের দুজনকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।